নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একখানি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প। গল্পের নাম শিফন জর্জেট। শুনতে থাকুন আজকের গল্প শিফন জর্জেট। পিয়ন রেজিস্টার্ড পার্সেলের প্যাকেটটা এগিয়ে দিতেই চিত্রিতা মনে মনে একটু চঞ্চল না হয়ে পারল না। পিয়ন চলে যাবার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে সোজা শোবার ঘরে চলে এলো। প্যাকেটটা খুলল না, খোলার দরকার নেই। মা যখন পাঠিয়েছেন তখন সেই শিফন জর্জেটখানাই ভেতরে আছে। শিফন জর্জেট ভাবতে গিয়েই চিত্রিতার একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস পড়ল। পড়বেই, এ যে সেই শিফন জর্জেট। স্মৃতির অরণ্যে ছোট্ট একটা হাসনাহানা। তা হোক, ভারী মিষ্টি গন্ধ, সুন্দর নিটোল একটা স্বপ্ন, মালিন্যমুক্ত একটু ভালো লাগা, অনন্য অনুভূতির ক্ষণিক জোয়ার। ভেবেছিল স্নান করতে যাবে, চুল ঠিক করে বাথরুমে শাড়ি টাড়িও রেখে এসেছে পিয়ন আসার আগেই। এখন আর যেতে ইচ্ছে করছে না। কোলের পর প্যাকেটটা নাড়াচাড়া করতে করতে বিছানাতেই বসে রইল, চুপ করে বসে রইল। কিন্তু মন, সে তো চুপ করে বসে থাকতে জানে না, পারে না। সামান্য একটু হাওয়াতে শিফন জর্জেট উঠতে থাকে। মনে পড়ে সেদিনের কথা। সুপারমার্কেটের বাস স্টপে ফ্লাইট লেফটেন্যান্ট ব্যানার্জিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রিতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি আপনি এখানে? বাসের জন্য অপেক্ষা করছি। কোথায় যাবেন? আবার কোথায়? সুব্রত পার্কে ফিরব। তা এখানে কেন? আসুন আমার সঙ্গে। চিত্রিতার কথা মতো ফ্লাইট লেফটেন্যান্ট এগোতেই বাস স্টপের লোকজন সরস দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রইল। দুজনে পাশাপাশি হাঁটছে। একটু পরেই ব্যানার্জি জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? আমিও বাড়ি ফিরব। এদিকে বুঝি বেড়াতে এসেছিলেন? না না, গানের ক্লাস করতে এসেছিলাম। ফ্লাইট লেফটেন্যান্ট চিত্রিতার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সুব্রত পার্ক থেকে কর্নফ্লেক্স? চিত্রিতাও একটু হাসল। হ্যাঁ। এখানে রবীন্দ্রসঙ্গীত শেখার ভালো স্কুল আছে বুঝি? দিল্লিতে রবীন্দ্রসঙ্গীত শেখার কোনো ভালো স্কোপ নেই বললেই চলে। তাহলে? আমি গন্ধর্ব মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি, ক্লাসিক্যাল শিখছি। হঠাৎ টপ্পাঠুঙ্গির প্রেমে পড়লেন? চিত্রিতা আবার একটু হাসে। মার হুকুম তামিল করছি। মনে মনে ভাবে, পরশুদিন রাত্রে যখন প্রথম পরিচয় হয় তখন ভাবতে পারেনি উনি এত সুন্দর কথা বলতে পারেন। আপনার মা বুঝি ক্লাসিক্যালের ভক্ত? স্টেটসম্যান মোড় পার হয়ে চিত্রিতা জবাব দেয়, না তা নয়, মেনলি গলা ভালো হবে বলে মা ক্লাসিক্যাল শিখতে বললেন। আপনার গলা তো যথেষ্ট ভালো, আর ভালো হবার দরকার নেই তো। জনপথের মোড়ে থমকে দাঁড়িয়ে চিত্রিতা হাসিমাখা ফ্লাইট লেফটেন্যান্টের দিকে মুখ ঘুরিয়ে বলল, তাই নাকি? অফকোর্স। শিফন জর্জেটের প্যাকেটটা পেয়ে সবকিছু মনে পড়ছে চিত্রিতার। মনে পড়ে মিলছেন মাঝে মাঝে হঠাৎ ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে পড়লে ভারী ভালো লাগে। অনেক দিন পর্যন্ত ভোলা যায় না স্টেশন মাস্টারের মুখখানা। বারবার মনে পড়ে রেল কোয়ার্টারের দরজায় দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারের
স্ত্রীর বিবর্ণ বিস্মিত মুখের ছবি। বিয়ের নেমন্তন্নে গিয়ে অনেক সময় বরের চাইতে একজন বরযাত্রীর কথা বেশি দিন মনে থাকে। গ্রুপ ক্যাপ্টেন ঘোষ আর স্কোয়াড্রন লিডার রায়ের কোয়ার্টার প্রায় পাশাপাশি। গ্রুপ ক্যাপ্টেন কমান্ড হেডকোয়ার্টার্সে আর স্কোয়াড্রন লিডার পালামে পোস্টেড। তা হোক, পরিচয় বহুদিনের, সম্পর্ক নিবিড়। এই গ্রুপ ক্যাপ্টেন যখন ফ্লাইট লেফটেন্যান্ট, তখন চিত্রিতার জন্ম। চৈতালি যখন খুব ছোট্ট, তখনই রায় কাকুর সঙ্গে মাধুরী মাসির বিয়ে হয়। আবার মিঠু যখন হয়, তখন চিত্রিতারাও আগ্রায়। মিঠু হবার পর মাধুরী মাসির শরীরটা বেশ খারাপ। মাধুরী মাসি ওর দেখাশুনো করতে পারতো না। মিঠু চিত্রিতার মার কাছেই থাকতো দিনরাত। তাই তো মিঠু ওকে বড় মা বলে। মিঠু আজ কত বড় হয়ে গেছে, তবু বড় মার কাছে আবদার করতে সংকোচ নেই। অনেক কাল পরে আবার দুটি পরিবার দিল্লিতে। সুব্রত পার্কে প্রায় পাশাপাশি কোয়ার্টার। ভারী মজা। চিত্রিতার মা আর মাধুরী মাসি আলামের ফেটেতে একসঙ্গে স্টল খুলেছেন, লুচি আলুর দম বিক্রি করছেন। আবার রবিবার সকালে দুজন একসঙ্গে ডিলাইটে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি দেখছেন। আরও কত কি। দুর্গাপূজার সময় আর কেউ না গেলেও ওরা দুজনে ঠিক সারা রাত জেগে শ্রীমতী অপেরার যাত্রা দেখবেনই। চৈতালিকে না হলেও চিত্রিতাকে ওরা দলে টানতে চান, বিশেষ করে মাধুরী মাসি। কি রে চিত্রা, যাবি নাকি যাত্রা দেখতে? না মাসি, যাত্রা দেখার কথা বলো না। কেন রে? যাত্রা টাত্রা আমার ভালো লাগে না। যাত্রা কোনোদিনও দেখেছিস? না। তাহলে ভালো লাগবে কি না লাগবে কি করে জানলি? চিত্রিতা হাসতে হাসতে বলে, সারা রাত ধরে রাজা রানী ষাঁড়ের মতো চেঁচাবে আর মন্ত্রীরা টিনে তলোয়ার নিয়ে ঘোরাবে, তা আমি সহ্য করতে পারবো না। ওর কথা শুনে মাধুরী মাসিও হাসে। হাজার হোক কলেজ গার্ল তো, গ্রেগরি পেক কিংবা রিচার্ড বার্টনকে না দেখলে ঠিক মন ভরে না তোদের। দুই ফ্যামিলির জয়েন্ট সেশন বসলে চিত্রিতার যাত্রা না দেখার কথা উঠবেই। সবকিছু শোনবার পর স্কোয়াড্রন লিডার রায় সঙ্গে সঙ্গে আবার একটা কবিতা তৈরি করে বলেন, আমাদের চিত্রা দেখে না যাত্রা, খায় শুধু কেক, পছন্দ করে গ্রেগরি পেক, চুরি করে মটন, ভালোবাসে বাটন, গাইতে পারে গান, আর আছে অভিমান। কবিতার প্রত্যেকটি লাইন পর্যন্ত স্পষ্ট মনে পড়ছে চিত্রার। মনে পড়বে না? রক্তরাঙা কৃষ্ণচূড়ার মতো সেসব দিনের স্মৃতি জল জল করছে মনের মধ্যে। রোজ মনে পড়ে না, মনে পড়তে পারে না। নতুন জীবনের জোয়ারে পুরনো স্মৃতির পলিমাটি পড়ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। স্মৃতি সূর্য মনের আকাশে উঠলেই নতুন পলিমাটিতে ফাটল ধরে। চাপা পড়া সুখ দুঃখের মিষ্টি মধুর ইতিহাস আবার মুখোমুখি দাঁড়ায়। জনপদ পার হয়ে এলআইসি গ্রাউন্ডের পাশ দিয়ে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগোতে এগোতে চিত্রিতা ফ্লাইট লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করল, আপনি বুঝি সিনেমা দেখতে গিয়ে টিকিট পেলেন না? মোটেও সিনেমা দেখতে আসিনি আমি। অফিস ছুটির পর এক বন্ধু জোর করে কফি হাউসে নিয়ে এলো। একটু থেমে বলল, আমরা কোথায় যাচ্ছি? চিত্রিতা দুষ্টুমি করে জিজ্ঞাসা করল, ভয় করছে? ভয় করছে নাকি সন্দেহ হচ্ছে? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? চিত্রিতা ও কথার জবাব না দিয়ে বলল, আমি আপনার মতন ভালো ফাইটার পাইলট না হলেও খারাপ ন্যাভিগেটর নই, ঠিক বাড়িতে পৌঁছে দেব। সেদিন সন্ধ্যাবেলায় ভারী মজা হলো। জানো মাসি, আজ আরেকটু হলেই পালামে হইচই পড়ে যেত। মাধুরী মাসি উদ্বিগ্ন হয়ে জানতে চাইল।
কেন রে, কি হয়েছিল? গ্রুপ ক্যাপ্টেন ঘোষ মেয়ের কথায় অবাক হয়ে স্কোয়াড্রন লিডার রায়ের দিকে তাকালেন। চিত্রিতা বেশ গম্ভীর হয়ে বলল, ফ্লাইং এয়ারক্রাফট মিসিং হয়, কিন্তু আজ এয়ারক্রাফট ছাড়াই পাইলট মিসিং হচ্ছিল। ওর কথা কেউ বুঝলো না, সবাই হাঁ করে চেয়ে রইল ওর মুখের দিকে। মাধুরী মাসি আবার প্রশ্ন করলেন, তার মানে? তোমাদের ফ্লাইট লেফটেন্যান্ট আজ মিসিং হচ্ছিলেন, শুধু আমার মতো ন্যাভিগেটরের সঙ্গে দেখা হওয়ায়। চিত্রিতার কথা শেষ হতে দেয়নি ফ্লাইট লেফটেন্যান্ট। মিসেস রায়ের দিকে তাকিয়ে বললেন, বৌদি, শুনেছেন আজকাল কটন প্লেসে বহু ইয়ং মেয়ে ছেলেদের ব্ল্যাকমেল করছে? শিফন জর্জেটের প্যাকেটটা নিয়ে চিত্রিতা স্থির হয়ে বসে আছে, কিন্তু বিবর্ণ উদাস মন। 26 নম্বর লেক অ্যাভিনিউ থেকে ছুটে চলে গেছে দিল্লি সুব্রত পার্কে, পালামের রাস্তার ধারে এয়ারফোর্স অফিসার্স কলোনিতে। ফ্লাইট লেফটেন্যান্ট ব্যানার্জি মাত্র 1 মাসের টেম্পোরারি ডিউটিতে এয়ার হেডকোয়ার্টার্সে এসেছিল। চিত্রিতা কলকাতায় বিয়ে পরীক্ষা দিয়ে দিল্লি এসেছে, হাতে অফুরন্ত সময়। শুধু সপ্তাহে 3 দিন গন্ধর্ব মহাবিদ্যালয়ে যাতায়াত। চৈতালির সঙ্গে তেঁতুলের আচার চুরি করে খাবার পর বাকি সময়টা মাধুরী মাসির কাছে কাটায়। ঠিক সেই সময়েই ফ্লাইট লেফটেন্যান্ট এলো মাধুরী মাসির কাছে। এখানে না এসে উপায় ছিল না ওর। স্কোয়াড্রন লিডার ভীষণ রেগে যেতেন। তাছাড়া মিঠু তো আছেই। আম্বালায় কাকার স্কুটারে চড়ে ঘুরে না বেড়ালে মিঠু কিছুতেই খেত না। তাছাড়া ওই কাকু যে ওকে সুর করে কবিতা শোনাতো, মিঠুকে ছেড়ে সেই কাকু দিল্লিতে কোথায় থাকবে? ভাবতে গিয়ে চিত্রিতা হাসে। বিশেষ কিছুই না, নিছক একটু হাসি ঠাট্টা, গল্প গুজব, মাঝে মাঝে গান, মাঝে মাঝে মন্তব্য। শরতের আকাশে টুকরো টুকরো মেঘ, মনটা খুশিতে ভরে যায়। মাধুরী বৌদি ফ্লাইট লেফটেন্যান্টকে বললেন, চিত্রার গান যখন তোমার এত ভালো লাগে, তখন কয়েকটা গান টেপে তুলে নিলেই তো পারো। তা হয় না বৌদি। চিত্রিতা বলল, টেপ করার যোগ্য নয় বলেই। ফ্লাইট লেফটেন্যান্ট একটু হেসেই গম্ভীর হলো। ওর গান তোমাদের সবার সামনে শোনার অধিকার থাকলেও লুকিয়ে একা একা শোনবার অধিকার আমার নেই। মাধুরী বৌদি হঠাৎ বলে ফেললেন, কেন, সেই অধিকার চাও? লজ্জায় চিত্রিতা ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল। লজ্জা পেয়েছিল ব্যানার্জিও। তাই তো পরের দিন আবারও সুপারমার্কেটের বাস স্টপে না দাঁড়িয়ে পারেনি। চিত্রিতা বুঝেছিল ও কিছু বলতে চায়। আজও কি কফি হাউসে এসেছিলেন? হ্যাঁ। আজও কি বাসের জন্য দাঁড়িয়েছিলেন? না, ন্যাভিগেটরের জন্য। আমার মতন হাতুড়ে ন্যাভিগেটর দিয়ে আপনার মতো কোয়ালিফাইড পাইলটের কোনো উপকার হবে কি? যেটুকু পথ চিনিয়েছেন তাতেই আমি খুশি। আর ভবিষ্যৎ, সে আমারও হাতে নয়, আপনারও হাতে নয়। আরও 2-4টে টুকটাক কথার পর ফ্লাইট লেফটেন্যান্ট বলল, কাল রাত্রে যা বলেছিলাম তা বলা বোধহয় ঠিক হয়নি, মনে কিছু করবেন না। চিত্রিতা কিছুক্ষণ মুখ নিচু করে চুপচাপ থাকার পর বলল, না না, কিছু মনে করিনি। কিছু মনে না করলেও লজ্জা পেয়েছিলেন, কিন্তু আপনাকে লজ্জা দেবার অধিকারও তো আমার নেই। এই পৃথিবীতে প্রায় সবাই নিত্য নতুন অধিকার চায়, দাবি জানায়, অথবা মনে মনে আশা করে, স্বপ্ন দেখে। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্টের মতো কজন অধিকার ছাড়তে পারে, দাবি করবার সুযোগ পেয়েও নিজেকে গুটিয়ে নিতে পারে?
যারা হাত পাতে দাবি জানায় তাদের প্রত্যাখ্যান করা যায়, কিন্তু যারা নিজের জন্য কিছু চায় না, দাবি জানায় না, তাদের জন্য অনেকেরই মন ব্যাকুল হয়। হয়তো চিত্রিতারও হয়েছিল, বুঝতে পারেনি। হঠাৎ এতদিন পর মনটা বেদনায় ভরে গেল। পুরোনো দিনের হিসেবের খাতা উল্টাতে গিয়ে চিত্রিতা যেন আবিষ্কার করল ঋণের বোঝা শোধ করা হয়নি। এখন উপায়? 26 নম্বর লেক অ্যাভিনিউয়ের দোতলা ফ্ল্যাটের বেডরুমে বসে আর তো সে ঋণ শোধ করা যাবে না, কখনো যায় না। ইচ্ছা থাকলেও উপায় নেই, কোনো রাস্তা নেই। ব্যাংকে টাকা থাকলে কি চেক কাটা যায়? চিত্রিতার সব কিছুই তো ফিক্সড ডিপোজিট আর সেফ ডিপোজিট ভল্টে। সব সম্পত্তি ওর, কিন্তু চাবিকাঠি তো ওর কাছে নেই। চুরি করতে পারে সে চাবিকাঠি, কিন্তু তবুও তো ঋণের বোঝা নামাবার উপায় নেই। ও নেবে কি সে সম্পদ? কিছুতেই না, অসম্ভব, কল্পনাতীত। কি ব্যাপার, এতদিন পর আবার সুপার মার্কেটের এখানে দাঁড়িয়ে? এয়ার হেডকোয়ার্টার্সের কাজ শেষ হয়ে গেল তাই। বড় বেসুরো লাগলো চিত্রিতার কানে। কথাটা শেষ করতে দিতেও পারল না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল। বারাখাম্বা, তারপর পার্লামেন্ট স্ট্রিট। কথা বলা হলো না কারুরই, তবু যেন দুজনেই অনেক কথা শুনেছিল। কাল ভোরেই চলে যাচ্ছি। কাল ভোরেই? হ্যাঁ। রিগাল সিনেমা, খাদি গ্রামোদ্যোগ ভবন, আরউইন রোড। রাস্তা না পার হয়েই ফ্লাইট লেফটেন্যান্ট জিজ্ঞাসা করল, আজও কি সোজা বাস স্ট্যান্ডে যাব, নাকি ডান দিকে ঘুরবো? চলুন। বেশিক্ষণ নয়, বেশি দূরেও নয়। ইনার সার্কেলে সামান্য সময়ের জন্য দুজনে ঘুরেছিল। আপনার জন্য বেশ কাটলো কটা মাস। মুখ নিচু করে চিত্রিতা বলল, আমি আর আপনার জন্য কি করলাম? এত গান শোনাবার পরও বলছেন কি আর করলেন? খুব শুনিয়েছি। সত্যি বলছি, খুব ভালো লেগেছে আপনার গান, অনেক দিন মনে থাকবে। আবার চুপ করে থাকে দুজনেই, কথা বলতে পারে না। হঠাৎ আবার একটু থমকে দাঁড়িয়ে ফ্লাইট লেফটেন্যান্ট বলল, একটা অন্যায় অনুরোধ করব? আপনি অন্যায় অনুরোধ করবেন? কেন? কেন জানি না, তবে করব, করতে ইচ্ছে করছে। আপনাকে হয়তো খুব বেশি চিনি না, তবে যতটুকু চিনেছি তাতে মনে হয় অন্যায় অনুরোধ আপনি করবেন না। সত্যি বলছি, অন্যায় অনুরোধ করব, রাখবেন? আচ্ছা বেশ, বলুন তো, রাখবেন তো? চিত্রিতা হাসে, আচ্ছা রাখবো। ফ্লাইট লেফটেন্যান্ট শিফন জর্জেটের প্যাকেটটা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে পারেনি চিত্রিতা। কোনো কথা না বলে হাতে তুলে নিয়েছিল, এমনকি ধন্যবাদ পর্যন্ত জানাতে পারেনি। সবকিছুই তো সবাই জানলেন, শুধু এই শিফন জর্জেটের কথাটুকু আমাদের থাক। চিত্রিতা জানাতে পারেনি। মাকে বলেছিল গানের ক্লাসের এক বন্ধু দিয়েছে। সেদিন বাড়ি ফিরেই ওই শিফন জর্জেটটা পরে ছুটে গিয়েছিল মাধুরী মাসির কাছে, মা মাসিকে শাড়িটা দেখিয়ে আসি। স্কোয়াড্রন লিডার রায় ড্রয়িং রুমে বসে ফ্লাইট লেফটেন্যান্টের সঙ্গে গল্প করছিলেন। ঝড়ের বেগে চিত্রিতা ড্রয়িং রুমে ঢুকেই এদিক ওদিক দেখল। ফ্লাইট লেফটেন্যান্ট একবার মুগ্ধ হয়ে দেখল। স্কোয়াড্রন লিডার কিছুই বুঝলেন না। কাকু, মাসি কোথায়?
ও বোধহয় মিঠুকে খেতে দিচ্ছে। মাসিও চমকে উঠেছিল। হা, কি লাভলি তোকে দেখাচ্ছে রে। মাসি চিত্রিতাকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে এসে স্কোয়াড্রন লিডারকে বললেন, দেখেছ শিফন জর্জেটটা পরে চিত্রাকে কি দারুণ সুন্দর দেখাচ্ছে। স্কোয়াড্রন লিডার কিছু বলবার আগে ফ্লাইট লেফটেন্যান্ট বলল, তাই বলে শিফন জর্জেট পরলে তোমাকে মানাবে না। বেশি রাগালে হাটে হাঁড়ি ভাঙবো কিন্তু। বিয়ের পর পুরনো শাড়ি কোনো মেয়েরাই পরে না, ভালো হলেও না। তখন পুরনো জিনিস ভালো হলেও বর্জনীয়। ফ্লাইট লেফটেন্যান্ট তা জানে। তবুও চৈতালিকে শিফন জর্জেটটা পরতে দেখে মনে মনে বড় অতৃপ্তি বোধ করলো, অসহ্য লাগলো। চিত্রিতার চাইতে চৈতালিকে দেখতে আরো ভালো, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্টের চোখে খারাপ লাগলো, বড় বেমানান বলে মনে হলো। হিন্দনে ট্রান্সফার হবার পরও প্রত্যেক উইকেন্ডে ফ্লাইট লেফটেন্যান্ট সুব্রত পার্কে আসত। হঠাৎ চৈতালির আসা যাওয়া বাড়তেই ও আসা বন্ধ করে দিল, কিন্তু কেউ বুঝলো না, জানলো না। মাধুরী বৌদি টেলিফোন করলেই বলে ভীষণ ব্যস্ত। তারপর একদিন ব্যানার্জি হঠাৎ নিজেই টেলিফোন করলো, বৌদি তোমার ওখানে আমার যে স্যুটটা রয়েছে ওটা কাচিয়ে রেখো তো। আচ্ছা রাখবো। আর ওর পকেটে একটা নতুন ডায়েরি আছে, ওটা একটু সাবধানে রেখো। রাখবো, কিন্তু তুমি আসছো কবে? সামনে রবিবারেই আসবো। রবিবারে? ঠিক ঠিক। কল্যাণিয়া চিত্রা, তোর বিয়ের পর এই প্রথম তোকে চিঠি লিখছি। ভাবতেই পারিনি প্রথম চিঠিতেই একটা মারাত্মক খবর দিতে হবে। আজ সকালে হিন্দনে ফ্লাইট অ্যাক্সিডেন্টে ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেছে। ঠিক ভাবতে পারছি না কি হয়ে গেল। ওর একটা স্যুট আমার কাছে ছিল, ড্রাই ক্লিন করতে দিয়েছি। রবিবার নিয়ে যাবার কথা ছিল। কোটের পকেটে একটা নতুন ডায়েরি ছিল, বলেছিল সাবধানে রাখতে। রেখেছিলাম। এতদিন ডায়েরিটা আলমারিতেই ছিল, কিন্তু আজ ওটা না দেখে পারলাম না। ডায়েরিটার একটা পাতাতেও কিছু লেখা নেই। গত বছর এপ্রিলে সুপার মার্কেট থেকে কেনা একটা শিফন জর্জেটের ক্যাশ মেমো ছাড়া আর কিছু নেই ওই ডায়েরিতে। তোকে না লিখে পারলাম না, তুই আমাকে ক্ষমা করিস। ইতি, তোর মাধুরী মাসি। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প শিফন জর্জেট। কেমন লাগলো আপনাদের আজকের গল্প এবং আমার পাঠ? যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।